ফ্রেঞ্চ ক্লাস ফাঁকি দিয়ে যে মেয়েটি ঘুরে বেড়াতো কবির সাথে, সেই মেয়েটির জন্য কবি লিখে ফেললেন একটা চিঠি। বহরমপুর, বুধবার, 22শে জুন 1966, সাথী। মনটা কি চমৎকার হালকা হয়ে গেছে আমার। কি যে ভালো লাগছে আজ। যে কথাটা বলার প্রবল ইচ্ছে নিয়ে ঘুরেছি এ কদিন, অথচ মুখ ফুটে বলতে পারিনি, বলার সাহস হয়নি। সেদিন সন্ধেবেলা যখন হঠাৎ বলে ফেললুম, হাঁটুর উপর মুখ রেখে তুমি যখন আসতে বললে হ্যাঁ, সেই মুহূর্তে আমার জীবনটা বদলে গেল। আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। তোমাকে হারাবার ক্ষতি কিছুতেই আমি সহ্য করতে পারবো না। এ কথাটা প্রবলভাবে দাবি করতে চেয়েছিলাম, কিন্তু ভয় ছিল যদি এ আমার স্বার্থপরতা হয়। তাছাড়া আমি তোমাকে চাই, তুমি যদি আমাকে না চাও। সত্যিই সাথী, সত্যি তুমি আমার হবে এবং আমি তোমার হব। আমি তো তোমার হয়েই আছি। তুমি আমার সম্পর্কে হয়তো অনেক কিছুই জানো না। আমি নানা রকমভাবে জীবন কাটিয়েছি, অনেক ভুল এবং হঠকারিতা করেছি, কিন্তু কখনো কোনো অন্যায় করিনি। আমি গ্লানিহীন, আমার স্বভাবে কোনো দোষ নেই, এ কথা তোমাকে বিশ্বাস করতে হবে। আমি এ পর্যন্ত তোমার কাছে একটিও মিথ্যা কথা বলিনি। ভবিষ্যতেও তুমি যা জিজ্ঞেস করবে তার কোনো মিথ্যা উত্তর দেব না। আমি তোমার যোগ্য নই, কিন্তু তোমার যোগ্য হয়ে উঠতে পারি। এই চিঠির শেষ প্যারায় কবি লিখেন, কেন যে ঠিক সময়ে আমার ঠিক কথাটা মনে পড়ে না, কিন্তু এবার থেকে আর ভুল হবে না। এখানে বন্ধুবান্ধবরা খুব হই হল্লা করছে। আমি কি লিখছে জানার জন্য অনেকেরই কৌতূহল ও ব্যগ্রতা, কিন্তু আমি একটুও জানাতে চাই না। কালকেই দুপুরে কলকাতা ফিরব। আশা করছি ফিরেই তোমার একটা চিঠি পাবো। সেদিন বাড়িতে কি খুব বেশি বকুনি দিয়েছে? ইতি, তোমারই সুনীল। এই চিঠি লেখার পরের বছর 1967 সালের 26শে ফেব্রুয়ারি সুনীল গঙ্গোপাধ্যায় এবং স্বাতী বন্দ্যোপাধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কবি ও মানুষ সুনীল সম্পর্কে সুনীলের স্ত্রী এবং প্রেমিক এক সাক্ষাৎকারে বলেন, সুনীল ছিল রমণীমোহন, মেয়েদের কাছে ভারী প্রিয়। একথা সবাই জানে। মেয়েরা ওর জীবনে এসেছে। যদি অন্য কোনো নারীকে ওর ভালো লেগেও থাকে, ও আমাকে কখনো তার সম্পর্কে কোনো কথা বলেনি। আমি রাগ করেছি, কারো নাম করে প্রশ্ন করেছি ওকে, কিন্তু ও কখনো আমাকে কারো নাম বলেনি। আমি মানুষ, আমারও অভিমান হতো। অনেকভাবে আমি রাগ দেখিয়েছি, ক্ষোভ প্রকাশ করেছি। আবার এও জেনেছি যে আমার প্রতি সুনীলের যে ভালোবাসা আছে, বিশ্বাস আছে, আমাদের যে সম্পর্ক আছে, তা নষ্ট হবার নয়। সে ভালোবাসা অনেক কিছুর উপরে। তবে ভালোবাসা নিয়ে এক ধরনের অতৃপ্ততা ছিল সুনীলের মধ্যে। 1990 সালে লন্ডনে একবার সুনীলের কাছে জানতে চাওয়া হয় কোন থিমের কবিতা লিখতে পছন্দ করেন। এর জবাবে সুনীল বলেছিল, ব্যর্থ প্রেম। আবার প্রশ্ন করা হয়, জীবন থেকে নেয়া? সুনীল বলেন, হ্যাঁ, সবসময় মনে হচ্ছে ব্যর্থ, সব কিছু ব্যর্থ। একটু ভালোবাসা চেয়েছিলাম, কেউ দিল না। একই প্রসঙ্গে আরও অনেক পরে সানন্দার এক সাক্ষাৎকারে সুনীল বলেছিলেন, ভালোবাসা পুরোপুরি পাওয়া যায় না, এ কষ্টটা থেকে যাবে, এছাড়া আর কি, আর সবই তো পেয়েছি। নিজের লেখক হওয়া বিষয়ে সুনীল তার একাধিক সাক্ষাৎকারে বলেছেন, আমি লেখক কিংবা কবি হওয়ার পেছনে ওই মেয়েটির কাছে ঋণী। সে কবিতা পছন্দ করত বলেই আমি কবিতা লিখেছিলাম। যদি সে খেলাধুলা বা অন্য কিছু পছন্দ করত, তাহলে হয়তো তাই হতে চাইতাম। তবে এই মেয়েটি নীরা কি না, এ বিষয়ে স্পষ্ট করে কখনোই কিছু বলেননি তিনি। তার কবিতার নীরাকে তিনি আড়ালে রেখেছেন সারা জীবন। নীরা প্রসঙ্গ যতবারই জানতে চাওয়া হয়েছে, সুনীল বলেছেন, কবিতায় যা বলেছি এর বেশি কিছু বলতে চাই না। কবিতার মধ্যে যেমন সে আছে সেভাবেই সে থাকুক। প্রত্যেকটি পাঠকেরও নিশ্চয়ই একজন নীরা আছে। কোনো পাঠকের কল্পনায় যদি কোনো নীরা থাকে, তাহলে সে তাকে তার সঙ্গে মিলিয়ে নিতে পারে। পরবর্তীতে স্বাতীকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে উনি বলেছিলেন, অনেকবার বলেছি, আবার বলছি, আমি কিন্তু মোটেই নীরা নই। নীরা কি মাত্র একজন মানুষ হতে পারে কখনো? আমার মনে হয় নীরার মধ্যে অনেক মেয়ে মিশে রয়েছে। আমার কোনো অংশ আছে কি তার মধ্যে, তাও জানি না ঠিক করে। আমি কখনো নিজেকে নীরার সঙ্গে মেলাতে চাইনি। সুনীল যে নীললোহিত তা যেমন বলা যায়, আমাকে কখনোই নীরা বলা যায় না। আমি সাথী হয়েই থাকব। তাই আমি চেয়েছি নীরা থাক নীরা হয়েই, থাক রহস্যে ঢাকা সকল মানুষের অচেনা।
আমি সুনীলের সাথী। একজন মানুষকে তার সবটুকু নিয়েই আমি বুঝতে চেয়েছি। প্রাণখোলা, বন্ধুবৎসল, উদারচিত্ত, উপকারী, আনন্দময় সুনীল, যে কাউকে না বলতে পারত না। তার মনটা কি কেউ দেখার চেষ্টা করেছে? সেটা তো সহজ কাজ নয়। আসলে সুনীলকে যতটা খোলামেলা মনে হয়, লাইক অ্যান ওপেন বুক, সেরকমও নয়। একসঙ্গে এতগুলো বছর কাটিয়েও আমি হয়তো তাকে পুরোপুরি চিনতে পারিনি। সুনীলের মধ্যে একটা খুব ব্যক্তিগত একাকিত্বের জায়গা ছিল, সেখানে ঢোকার অধিকারও কাউকে দেয়নি, আমাকেও নয়। হইচই করছে, গল্প করছে, গান গাইছে, একদল লোকের সঙ্গে মিলেমিশে আছে, কিন্তু তার মধ্যেও একটা নিজস্ব জায়গা রেখে দিয়েছে, যেটার হদিস কেউ জানে না। তবে একজন মানুষের তো অনেক দিক থাকে। আমার কাছে কয়েকটা দিক হয়তো অধরাই রইল। এক জীবনে অজস্র স্মৃতি নিয়ে সুনীলের সঙ্গে আমার দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবন শেষ হলো। জীবন সাঙ্গ হলো দুর্গাপুজোর নবমীর দিনে। সুনীলের সঙ্গে একটা পূর্ণ জীবন কাটানোর পর আমার একটা অদ্ভুত কথা মনে হয়। আমার স্বামী সুনীল যেন সংসারে এক সন্ন্যাসী। আমার দেখা সুনীলের অনেকগুলো পরিচয় আছে, অনেক অভিধায় তাকে বর্ণনা করা যায়, কিন্তু আমি মনে করি সুনীল আসলে এক নিঃসঙ্গ, উদাসীন মানুষ। স্বামী সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে খোলামেলা আলোচনা করেছেন স্বাতী গঙ্গোপাধ্যায়। আমার মতে একজন লেখক বা শিল্পীকে একটা ছকে বাঁধা যায় না, আর যাকে বাঁধা যায় তিনি স্রষ্টা হতে পারেন না। একজন লেখকের সব সৃষ্টি তার ব্যক্তিগত ঘটনা এমনটি নাও হতে পারে। দৃশ্যমান উপলব্ধি হতে পারে অনেক সৃষ্টির মূল প্রতিপাদ্য, যা একজন লেখকের একান্তই নিজস্ব। তিনি শুধু প্রেম নিয়েছিলেন, প্রেম করেননি। এ কথা সত্য কিনা আমি জানি না, শুধু জানি এক একটা ঘাটকে নদী ছুঁয়ে যায় বলেই সৃষ্টি হয় অসংখ্য দৃশ্যপট। ঘাট যেমন নদী বিনা পূর্ণ নয়, তেমনি নদীও ঘাট বিনা অপরিপূর্ণ। ঈশ্বরে সুনীলের ভক্তি ছিল না। সুনীল আত্মস্বীকৃত নাস্তিক। বিয়ে করতে চেয়েছিলেন রেজিস্ট্রি করে, কিন্তু দুই পরিবারের জোরাজুরিতে শেষ পর্যন্ত ধর্মীয় রীতি মেনেই বিয়ে করেন। সালটা 1967। শুরু হয় স্বাতী ও সুনীলের নতুন ভ্রমণ। পরিবার ছেড়ে অর্থাভাবে পর্যদুস্ত সুনীলের পরিবারে থাকতে লাগলেন স্বাতী। বিয়ের পর একটা পরিবর্তন এলো সুনীলের মাঝে। সেই পরিবর্তনটাও ৩-৪ মাসের জন্য। সুনীল আবার ফিরে গেলেন তার বহিমিয়ান জীবনে। কফি হাউসে আড্ডা দেয়া, কবিতা লেখা, মদ্যপ অবস্থায় মধ্যরাতে ঘরে ফেরা চলতে লাগলো। হয়তো কখনো কখনো রাগ অভিমান করেছেন, কিন্তু সুনীলের এত অসঙ্গতির পরেও সুনীলকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবেননি স্বাতী। এর মাঝে জন্ম নিল তাদের একমাত্র সন্তান সৌভিক। পরিবারে নতুন অতিথি এলো, ব্যয়ও বাড়ল। সুনীল পদ্যের পাশাপাশি গদ্য লেখাও বাড়িয়ে দেন। সাধারণত সুনীলের লেখার সময় শুরু হতো সকাল 9টা থেকে, চলতো দুপুর অবধি। ব্যয় বহনের জন্য তখন সুনীল কখনো কখনো গভীর রাতেও লিখতেন। এভাবেই সুনীলের ছায়া হয়ে তার জীবনের উত্থান যবনিকাপাত দুটোরই সবচেয়ে বড় সাক্ষী হয়ে রইলেন স্বাতী। স্বামী বাংলা সাহিত্যের নামজাদা লেখক। নানা লোক নানা সময়ে এসে ভিড় করত সুনীলের কাছে। সেই ভিড়ে কখনো কখনো পুলকিত হতেন স্বাতী, আবার কখনো কখনো নিজেকে মনে হতো অনাহুত। সেই অম্ল মধুর অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে স্বাতী তার স্বপ্ন না মায়া না ভ্রম বইয়ের ভূমিকায় লিখেছেন। এমনও হয়েছে সুনীলের সঙ্গে আলাপ করতে এসে কেউ কেউ আমারই বেশি বন্ধু হয়ে গেছেন, ছেলে বা মেয়ে যেই হোক। অবশ্য কখনো কখনো এমনও হয়েছে অনুভব করেছি আমার উপস্থিতি এখানে অবাঞ্ছিত। কখনো কারো কারো প্রশংসায় মনে হয়েছিল আমি যেন সুনীলের প্রশংসা নিজের বলে মনে করছি এবং তাতেই ডগমগ। অনেকটা তুয়ার গরবে গরবিনী হাম। কথা হলো এইসব নিয়ে চলতে হবে, চলতে হচ্ছে, এই তো জীবন। সুনীল মারা যান ৭৮ বছর বয়সে। মৃত্যুর জন্য তখন অবধি মানসিক প্রস্তুতিও তার ছিল না। লেখার টেবিলে তার অসম্পূর্ণ পাণ্ডুলিপিগুলো অন্তত তারই সাক্ষী দেয়। ৪৫ বছরের দাম্পত্য ছিল স্বাতী আর সুনীলের। ভয়েস অফ আমেরিকায় দেয়া এক সাক্ষাৎকারে স্বাতী বলেছিলেন, চাইলেই ছেলের কাছে আমেরিকায় চলে যাওয়া যেত, কিন্তু স্মৃতি বিজড়িত শহরেই থেকে গেলাম একা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।